আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত অলৌকিক নামক ছোট গল্পটি আলোচনা করব আজকের ক্লাসে। এই অলৌকিক গল্পটি কর্তার সিং দুগ্গালের লেখা। তিনি একজন পাঞ্জাবি সাহিত্যিক। তিনি পাঞ্জাবিতে যে সমস্ত গল্প লিখেছেন, পরবর্তী পর্যায়ে অন্য ভাষাতেও তিনি সেই গল্পগুলোকে অনুবাদ করেছিলেন। কিন্তু আমাদের পাঠ্য এই অলৌকিক গল্পটি অনিন্দ সৌরভ তিনি বাংলায় অনুবাদ করেন। এই গল্পটির আলোচনায় মূলত আমরা যদি দেখি যে কর্তার সিং দুগ্গাল একজন অত্যন্ত প্রথিতযশা, অত্যন্ত উল্লেখযোগ্য একজন লেখক, যার মূল রচনার বিষয়টি হচ্ছে দেশভাগের পর্যায়ের যে বিভিন্ন দুঃখ দুর্দশা এবং তৎকালীন মানুষের মনের কষ্টগুলোকে, সেই ছিন্নমূল মানুষের মনের দুঃখ কষ্টগুলোকে তিনি তার গল্পে ফুটিয়ে তুলেছিলেন। এবং তারই একটি গল্প দ্য মিরাকল ইংরেজিতে লেখা, সেই গল্পের বাংলায় অনুবাদ করেন অনিন্দ সৌরভ। তার লেখা অলৌকিক। শুরু করছি ছোট গল্প অলৌকিক। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। গুরু নানক, আমরা প্রত্যেকেই গুরু নানককে চিনি। সেই গুরু নানক শিখ ধর্মের একজন অত্যন্ত উল্লেখযোগ্য গুরুদেব, শিখ ধর্ম প্রচারক গুরু নানক। সেই গুরু নানক তার শিষ্যকে নিয়ে কোথায় পৌঁছলেন? হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিকে শুনশান। এত প্রচণ্ড গরম, চারিদিকে শুনশান, কোনো লোকজন নেই। পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা। এত গরম যে গাছপালা সব ঝলসে গেছে, কোথাও একটা জনমানুষ নেই। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। অর্থাৎ এই লাইনটা থেকে আমরা কি বুঝলাম? যে একজন মা তার সন্তানকে গল্প করছেন, গল্প শোনাচ্ছেন। তো সেই গল্পের মাঝেই সেই শ্রোতা, অর্থাৎ সেই তার সন্তান, তিনি বললেন, বা সেই ছোট্ট ছেলেটি বলল, তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। কি ঘটল সেটা শোনার জন্য কৌতূহলী হয়ে পড়েছে। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। গুরুদেবের সঙ্গে যে সমস্ত তার শিষ্যরা ছিলেন, তাদের মধ্যে একজন অন্যতম শিষ্য মর্দানা। সেই মর্দানার জল তেষ্টা পেল। কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, সবুর করো। সবুর মানে অপেক্ষা করো। গুরুদেব বললেন যে ভাই মর্দানা, সবুর করো, পরের গায়ে গেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। কিন্তু সে খুব ছটফট করছে জলের জন্য, সে খুব কাকুতি মিনতি করছে। গুরু নানকের কাছে সে প্রার্থনা করছে জল খাবার জন্য। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি পোয়াতে হবে। অনেক দূর, এখনও সেই গ্রাম আসতে অনেকটা দূর, তার আগে জল পাওয়া যাবে না। কিন্তু সে যদি বেঁকে বসে, সে যদি পড়ে যায়, তাকে ছেড়ে তো আর যাওয়া যাবে না, যে না আমি আর যেতেই পারছি না, জল না খেলে সে এগোতেই পারবে না। তো সবাই মিলে বিপদে পড়বে। সবারই জল তেষ্টা পেয়েছে, সবারই শরীর অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। গুরু বোঝানোর চেষ্টা করেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও। গুরু নানক তার শিষ্যকে বলছে, মর্দানা, এটাকে তুমি ভগবানের অভিপ্রায় বলে মনে করে নাও। হয়তো ঈশ্বর তোমাকে পরীক্ষা করছে। মর্দানা তবুও নড়তে রাজি নয়, সেখানেই বসে পড়ে। ব্যাস, যে ভয় ছিল গুরু নানকের সেটাই হলো। সে আর যেতে পারছে না, সেখানেই বসে পড়ল। এগুবার আর উপায় নেই। কি করে, তাকে ছেড়ে কি করে এগোবে? সবাই সেখানেই দাঁড়িয়ে পড়ল। গুরু গভীর সমস্যায় পড়লেন। এই সমস্যা থেকে কি করে মুক্তি পাওয়া যায়? মর্দানার একগুয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্তও হলেন। তিনি মনে মনে ভাবলেন যে ও আমার কোনো কথাই শুনছে না। আমি বললাম পরের গ্রামে গিয়ে আমরা জল খাবো, সেখানে জল পাবো। একটু বিরক্তও হলেন মনে মনে। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। আমরা জানি যে সমস্ত মানুষেরা গুরু নানক এবং অন্যান্য যারা সাধক হন, যারা ঈশ্বরের আরাধনা করেন, তারা যে কোনো সমস্যায় পড়লেই তারা ধ্যানে বসেন।
ঠিক তেমনি গুরু নানকও ধ্যানে বসলেন। চোখ খুলে দেখেন মর্দানার তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটপট করছে। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়ায় বলিকান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন। তিনি ধ্যান করে চোখ খুলে মর্দানাকে বললেন যে সামনেই একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের চূড়ায় বলিকান্ধারী নামে এক দরবেশ সেখানে কুটির বেঁধে থাকেন। ওর কাছে জল পেতে পারো, এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। ওই দরবেশের কাছে গেলে তুমি জল পাবে, কারণ ওনার কাছে ছাড়া আর কোথাও জল আর নেই। তারপর কি হলো মা? মর্দানা জল পেল কি না জানবার জন্য আর তর সইছিল না। লেখক জিজ্ঞাসা করছেন তার মাকে, তারপর কি হলো মা? মর্দানা শুনেই ছুটে গেল। একে তেষ্টায় কাতর, তার উপরে মাথায় গনগনে রোদ, ঘেমে নিয়ে পাহাড়ে উঠে হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারলো। অনেক উঁচু পাহাড়, তার মধ্যে জল তেষ্টা পেয়েছে, শরীর একেবারে হাঁপিয়ে উঠেছে, অনেক কষ্ট করে উপরে উঠল। বলিকান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। বলিকান্ধারীকে সেলাম জানিয়ে তিনি যখন তার কাছে জল প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে বলিকান্ধারী তাকে দেখিয়ে দিলেন ওই কুয়োতে যাও, কুয়োর দিকে। সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে মানে বলিকান্ধারীর মনে। তার মনে একটা প্রশ্ন জেগে উঠল। জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো? মর্দানা জানায়, আমি পীর নানকের সঙ্গী। মর্দানা জানায় যে আমি পীর নানক, গুরু নানক তার সঙ্গী। ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম শুনে নাম কানে যেতেই বলিকান্ধারী রেগে তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাড়িয়ে দিলেন। বলিকান্ধারী নানকের নাম শোনা মাত্রই, গুরু নানকের নাম শোনা মাত্রই তাকে সেখান থেকে কি করলেন? তাড়িয়ে দিলেন। নেমে এসে নালিশ জানালো। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। মর্দানা, তুমি আর একবার যাও এবং নম্রভাবে বলবে, আমি নানক দরবেশের অনুচর, তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল। সে মানে কে? মর্দানা। মর্দানা আবার ওই পাহাড়ের চূড়ায় উঠল। কিন্তু বলিকান্ধারী তখন তার উত্তরে জানায়, আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডূষ জলও দেব না। কাফের মানে বিধর্মী, যে আমি এই কাফেরের ওই গুরু নানকের শিষ্যকে এক গণ্ডূষ জলও দেব না। এবারও তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরল তখন সে রীতিমতো তার করুণ অবস্থা, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে, বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কর বলে ওর কাছে আর একবার যেতে বললেন। গুরু নানক মর্দানাকে বলিকান্ধারীর কাছে আর একবার যেতে বললেন। আজকে আমরা আমাদের ক্লাসে এই অবধি আলোচনা শেষ করলাম। পরের আলোচনা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব।